বন্ধুরা নমস্কার। আমি জানি 4 জুন ফলাফল প্রকাশের পর ভারতবর্ষের কোন কোন রাজ্যে সরকারের পরিবর্তন আসতে পারে, অথবা কোথায় কোথায় শাসন ক্ষমতায় থাকা কোন কোন রাজ্যে দলগুলোর জন্য সরকার চালানোটা কঠিন হয়ে পড়তে পারে। এই ব্যাপারে আপনাদের জানার কৌতূহল অনেক রয়েছে। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করতে, যাতে ত্রিপুরা রাজ্য সরকারে কোনো প্রভাব পড়বে কিনা, আসামে কোনো প্রভাব পড়বে কিনা, পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে কিনা, বিহার, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা যদি বিজেপি শাসন ক্ষমতায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, অথবা এনডিএ ক্ষমতায় আসে, অথবা ইন্ডিয়া ক্ষমতায় আসে, ইন্ডিয়া জোট। প্রথমে আপনাদেরকে আমি বলবো একটা একটা করে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কোন কোন রাজ্যে কী কী হতে পারে সেটা বলবো, এনডিএ ক্ষমতায় এলে কি হতে পারে সেটাও বলবো। কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিই, যদি একা বিজেপি শাসন ক্ষমতায় ফিরে আসে, যেমনভাবে 2014 সালে এসেছিল, যেমনভাবে 2019 সালে এসেছিল, অর্থাৎ অন্য কোনো দলের সমর্থনের ওপরে যদি বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকারকে নির্ভর করতে না হয়, তাহলে কি হবে? তাহলে প্রথমত ইডি, সিবিআই এবং রাজনৈতিক চাপ, নানান কিছু মিলিয়ে, আন্দোলন ইত্যাদি সব কিছু মিলিয়ে যে যে রাজ্যে সরকারে থাকা দলগুলোর জন্য সরকার চালানো বা রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে, সেই রাজ্যগুলোর মধ্যে প্রথম তালিকায় প্রথম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগে এমন একটা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা হবে পরিকল্পিতভাবে, যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে সরকার চালানোটা একটা বিষাক্ত ব্যাপার মনে হতে পারে। সিমিলার হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে, পাঞ্জাবে। এই দুটো রাজ্যে আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে। আম আদমি পার্টির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই এর বিভিন্ন অভিযোগ, বিভিন্ন মামলা টামলা ইত্যাদি রয়েছে। সেইগুলোকে অনেক বেশি ত্বরান্বিত করা হবে, সেইগুলিকে অনেক বেশি এনলার্জ করা হবে, সম্ভাবনার কথা বলছি আমি, এবং তার মাধ্যমে সেই সংগঠনগুলোকে অস্থির করে তোলা হবে। দলগুলো টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে এবং এর প্রভাব দিল্লির সরকারে পড়বে, পাঞ্জাব সরকারে পড়বে। কারণ সরকারের পরিচালনায় থাকা রাজনৈতিক দলের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে অবশ্যই সরকার পরিচালনায় তার প্রভাব পড়ে। এরকমটা হবে আপনার এই দুটো রাজ্যে। এছাড়া সরকারে থাকা দলের জন্য সরকার চালানো কঠিন হওয়ার সম্ভাবনা, এগুলি সবই সম্ভাবনার কথা বলছি, ঝাড়খণ্ডে, তামিলনাড়ুতে, কেরালাতে, কর্ণাটকে এবং তেলেঙ্গানায়। আপনারা জানেন ইডি, সিবিআই তামিলনাড়ুতেও পৌঁছে গেছে, কেরালাতেও পৌঁছে গেছে, এবং কর্ণাটকেও বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনেক আগে থেকেই তুলে রাখা হয়েছে। এই রাজ্যগুলো, এর মধ্যে আমি বলি আপনাদেরকে যে কেরালায় বামপন্থীদের বিরুদ্ধে বিজেপির লড়াইটা মূলত আপনার আদর্শগত লড়াই। তো সুতরাং সেখানে কেরালাতে, তামিলনাড়ুতে, তেলেঙ্গানাতে, পশ্চিমবঙ্গে, সেগুলিতে মূলত মতাদর্শগত কারণে সেখানে নানান রকমের ভূমিকা পালন করা হবে। সেখানে বিজেপি ক্ষমতায় পৌঁছতে চাইবে এবং পৌঁছানোর জন্য নানান ধরনের সাম, দাম, দণ্ডভেদ সব কিছুকে ব্যাপকভাবে অ্যাপ্লাই করার সম্ভাবনা প্রবল রয়েছে। মতাদর্শগত কারণে, রাজনৈতিক কারণে দিল্লি, পাঞ্জাব এবং কর্ণাটক, এগুলি হলো রাজনৈতিক কারণ। এখানে মতাদর্শগত খুব বেশি কারণ নাই, এখানে কারণ হলো রাজনৈতিক কারণ। কারণ দিল্লি এবং পাঞ্জাবে বিজেপির সামনে সাজানো বাগান, সেটার দখল নিয়েছিল আপনার আম আদমি পার্টি। সেই থেকে বিজেপির জন্য এটা এত বেশি একটা যন্ত্রণার ব্যাপার যে বিজেপির কাছে যতক্ষণ পর্যন্ত দিল্লি এবং পাঞ্জাব দখল করতে না পারবে, আম আদমি পার্টিকে হারাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বিজেপি এটাকে প্রেস্টিজ ফাইট হিসাবে নিয়েছে। তো এই কারণে এই রাজ্যগুলোতে
এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। ইডির ভূমিকা ব্যাপকভাবে দেখার সম্ভাবনা রয়েছে। ইডি, সিবিআই ইত্যাদি কেন্দ্রীয় এজেন্সি, ইনকাম ট্যাক্স ইত্যাদি অপারেশন খুব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওই রাজ্যগুলোতে বিজেপি সংগঠন দেখবেন হঠাৎ করে জাম্প করে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে, কারণ সার্বিকভাবে শক্তি প্রয়োগ করা হবে সেই রাজ্যগুলোতে, সাংগঠনিক শক্তি। এ গেল বিজেপি যদি একা ক্ষমতায় আসে, মানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তাহলে কি হবে বললাম। এবার যদি এনডিএ ক্ষমতায় আসে, অর্থাৎ বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা না পায়, অন্য এনডিএ শরিকদের ওপরে নির্ভরশীল হয়ে যদি ক্ষমতায় আসে, যার সম্ভাবনা বেশি বলে আমার মনে হয়, মানে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আমি খুবই কম দেখি, বা দেখি না বললে বলা যায়। একটা হলো কম দেখি 272 থেকে, এটা হলো একটা ব্যাপার পরিষ্কার। এবার যদি এনডিএ এর শরিক দলগুলোর ওপর নির্ভরশীল হয়ে যদি বিজেপিকে সরকার চালাতে হয়, তাহলে বিজেপির আভ্যন্তরীণ নানান সমস্যা দেখা দেবে, যার কারণে বিজেপি ভেতর থেকে অনেকটা দুর্বল অবস্থাতে থাকবে, যেটা এই গত 10 বছরে দেখা যায়নি। সুতরাং বিজেপির পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথম তো নিজের সংগঠনটা মজবুত থাকতে হবে, সংগঠনের ভেতরে সব কিছু ঠিকঠাক থাকতে হবে। সেটা যদি একটু গড়বড় হয়ে যায়, তাহলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে বাধাপ্রাপ্ত হবে। তাছাড়া অন্যান্য দলগুলোর বাধ্যবাধকতা থাকবে, অনেক ধরনের শর্ত থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে বিরোধী দলগুলো যার যার রাজ্যে অনেক শান্তিতে, বিজেপি দিল্লিতে ক্ষমতা থাকলেও, মানে এনডিএ ক্ষমতায় থাকলেও শান্তিতে বলা যায়, অনেক শান্তিতে পশ্চিমবঙ্গ, দিল্লি টিল্লি, এরা এই দলগুলো, আম আদমি পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, ডিএমকে হোক, সিপিএম হোক, এরা অনেক শান্তিতে আপনার সরকার চালাতে পারবে। এবার বলি, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, ডেফিনেটলি তার মধ্যে সবচেয়ে বড় শরিক কংগ্রেস দল, সুতরাং সেই দলের নেতৃত্বে কংগ্রেস দলই থাকবে, সেটা ধরেই নেওয়া যায়। এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো, বিজেপি ক্ষমতায় আসতে পারলো না এবং এনডিএ ক্ষমতায় আসতে পারলো না, ইন্ডিয়া জোট সামান্য হলো মেজরিটি নিয়ে ক্ষমতায় চলে এলো, সরকার প্রতিষ্ঠিত হয়ে গেল, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করে ফেললেন, তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করে কাজ শুরু করে দিল। এবার কোন কোন রাজ্যে তার প্রভাব পড়তে পারে? এবার তার প্রভাব পড়তে পারে প্রথমত হলো ত্রিপুরা। ত্রিপুরাতে তার প্রভাব পড়ার সম্ভাবনা আমি বলি 100-তে 99.99% তার প্রভাব পড়ার সম্ভাবনা। এ হলো 1 নম্বর বলছি। 2 নম্বর সম্ভাবনা রয়েছে বিভিন্ন কারণে আসামে, আমাদের পার্শ্ববর্তী প্রদেশ আসামের মধ্যে তার প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা। কারণ আসামে মনে রাখবেন, বিজেপিকে অন্য দলগুলোর ওপরে নির্ভর করে ক্ষমতা চালাতে হচ্ছে, এবং সেই ক্ষমতায় থাকা দলের মানে ম্যাক্সিমাম বলা যায় আপনার এমএলএ কিন্তু পুরনো কংগ্রেস দল থেকেই আসা। সুতরাং বুঝতে পারছেন, আর ব্যাখ্যা করে বেশি বলার মানে দরকার নাই। এটা ত্রিপুরাতেও, এটা আসামেও। এরপরে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিহারে সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নীতিশ কুমারের সরকার চলছে, কিন্তু সেই সরকারের মধ্যে যারা যারা সমর্থনকারী দল রয়েছে, তারা এই কারণে সমর্থন দিচ্ছে যে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে। যে মাত্র দিল্লিতে নরেন্দ্র মোদীর হাতটা মানে বিহার সরকারের ওপর থেকে সরে যাবে, সেই মাত্র বিহার সরকারের মধ্যে যে অস্থিরতা তৈরি হবে, এবং এটা অল্প সময়ের মধ্যে তার ফলাফল আপনারা দেখতে পারবেন, তার সম্ভাবনা রয়েছে বলুন। মহারাষ্ট্রে অজিত পাওয়ারের সঙ্গে এমনিতেই সমস্যা রয়েছে, বিজেপির সমস্যা রয়েছে, এবং শিবসেনার সমস্যা রয়েছে একনাথ শিন্দের। সুতরাং এখানে আপনারা বুঝতে পারছেন শরদ পাওয়ারের প্রভাবে এখানে অজিত পাওয়ারের সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একনাথ শিন্দের নেতৃত্বাধীন যে শিবসেনা রয়েছে তার মধ্যে আবার বিভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মহারাষ্ট্রে তার প্রভাব, বড় ধরনের প্রভাব পড়তে পারে, এবং বিজেপি যে রাস্তাগুলো শিখিয়ে দিয়েছে সেই রাস্তাগুলো যে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের শরিক দলগুলো যে ব্যবহার করবে, তার সম্ভাবনার কথা তো বলেই লাভ নেই। তো সুতরাং মহারাষ্ট্রের সরকারের ওপরে তার প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরবার উত্তর পূর্ব ভারতে যদি আমরা দেখি, 2টো মাত্র সিট নিয়ে মেঘালয়ে বিজেপি শরিক দল, অর্থাৎ এনডিএ জোট ক্ষমতায় রয়েছে বলা হয়, এবং বিজেপি সারা দেশে প্রচার করে যে মেঘালয়ে আমরা ক্ষমতায় আছি। সিট কিন্তু মাত্র 2টো। 12টি সিট নিয়ে আপনার এনডিপিপির সঙ্গে মিলে নাগাল্যান্ডে বিজেপি সরকার চালাচ্ছে বলে, সারা দেশে প্রচার এরকমই।
কিন্তু এনডিপিপি একাই কিন্তু সরকার চালানোর ক্ষমতা রাখে। তো বিজেপি বলে দিয়েছে যে আমরা তোমার সঙ্গে আছি, তুমি এখানে সরকার চালাও, আমার সঙ্গে আছে। আর সারা দেশে বলছে নাগাল্যান্ডে ক্ষমতায় আছে। এবার যদি দিল্লিতে বিজেপি ক্ষমতায় না আসতে পারে তাহলে দেখবেন নাগাল্যান্ডেও বিজেপি ক্ষমতায় নাই, মেঘালয়ে ক্ষমতাও নাই। এই কারণে যে ওইখানে যে দলগুলো ক্ষমতায় রয়েছে সেই দলগুলো সেই সময়ে এদের কংগ্রেসের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা প্রবল বলা যায়। আপনার অরুণাচল প্রদেশের কথা আপনাদের মনে আছে, অরুণাচল প্রদেশে একাধিকবার এমন হয়েছে যে আস্ত সরকারে যত এমএলএ মন্ত্রী আছে সবাই মিলে দল ত্যাগ করে অন্য দলে চলে গেছিল, মানে বিজেপিতে চলে গেছিল কংগ্রেস থেকে, আবার কংগ্রেসে ফিরে এসেছিল। এরকম একাধিকবার ঘটনা আপনার অরুণাচল প্রদেশে হয়েছিল। অর্থাৎ একদম পুরো তরি ডুবে যাওয়ার মতন এইরকম ঘটনা যে দিল্লিতে ক্ষমতায় পরিবর্তন হলে আর একবার অরুণাচল প্রদেশে ঘটবে না তা গ্যারান্টি দিয়ে বলার মতন এই পৃথিবীতে কেউ নাই। তো সুতরাং উত্তর পূর্ব ভারতের আমি অন্ততপক্ষে 3টি রাজ্যের কথা বলছি, যে 3টি রাজ্যে আপনার বিজেপি, 3টি রাজ্যে না, মানে একদিকে ধরলে আপনি 5টি রাজ্য বলবেন, ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ। এই রাজ্যগুলোর মধ্যে আপনার ব্যাপকভাবে সরকারের প্রভাব পড়তে পারে। মণিপুরের মধ্যে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার কারণে কুকি সম্প্রদায় বিজেপির ওপর থেকে কুকি সম্প্রদায়ের এমএলএরা বিভিন্ন সময়ে তাদের বিরক্তি, তাদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করে দিয়েছে এবং তারা যে বিজেপির সঙ্গে থাকতে চায় না তার প্রকাশ তারা বহুবার করেছে। সেই ক্ষেত্রে মণিপুরের সরকারের ওপরেও কিন্তু বড় ধরনের সংকট আসতে পারে। তো এরকম বিভিন্ন কারণে বিভিন্ন সরকারের ওপরে সংকটের সম্ভাবনা আগামী আপনারা 1-1.5 মাস 2 মাসের মধ্যে দেখতে পাবেন বলে অনুমান করা যাচ্ছে। তো এই কারণে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলে এক ধরনের প্রভাব, বিজেপি এনডিএ নির্ভর হয়ে ক্ষমতায় এলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে তাহলে আর এক ধরনের অবস্থা। আর যদি বিজেপি ক্ষমতাতে মানে এনডিএই যদি ক্ষমতায় আসতে না পারে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে আর এক ধরনের রাজনৈতিক অবস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখার সম্ভাবনা রয়েছে বলে মনে হয়। আপনাদের এক্ষেত্রে কোনো ভিন্ন মত যদি থাকে তাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের যদি মনে হয় হ্যাঁ যে কথাগুলো এখানে আমি আলোচনা করলাম সেগুলো আপনাদেরও ধারণা একই, তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রকাশ করতে পারেন। কারণ আপনি সহমত হতে পারেন, আপনি অসহমত হতে পারেন, আপনি সমর্থনও করতে পারেন, বিরোধিতাও করতে পারেন, কমেন্ট বক্সে করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নমস্কার সবাইকে।